অর্থাৎ এই রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে কি হচ্ছে, দেহের যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানগুলি প্রত্যেকটা কোষে কি হয়, পরিবাহিত হয়। তারপরে দেহে যে পিএইচ এর মাত্রা, সেই পিএইচ এর মাত্রাটা ঠিক থাকবে এবং দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে অবস্থা, সেই অবস্থাটা কি থাকবে, মানে একটা ব্যালেন্সিং বা ভারসাম্য বা সাম্য অবস্থা বজায় রাখবে। তো সেই তন্ত্রকে বলা হচ্ছে কি, সংবহন তন্ত্র। তো রুই মাছের যে সংবহন তন্ত্রে দেখেন কয়টি উপাদান থাকবে, রুই মাছের সংবহন তন্ত্র 4টি। এর মধ্যে কি থাকবে, হার্ট, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র এবং রক্ত। তাহলে যদি বলা হয় কয়টি উপাদান থাকছে, 4টি। তো প্রথমে আমরা জানবো রুই মাছের হার্ট সম্পর্কে। রুই মাছের যে হার্টের যে গঠন, সেই গঠনটা একটু দেখি। তো রুই মাছের হার্ট আমরা দেখি, যদি রুই মাছের হৃৎপিণ্ড লম্বা আকৃতির, ঠিক আছে। তো আমি একটা স্লাইড দেখাই, স্লাইডটা দেখলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এইটা হচ্ছে রুই মাছের হার্ট, এটা হচ্ছে কি রুই মাছের হার্ট। আচ্ছা, মানুষের হার্টের প্রকোষ্ঠ কয়টি? আচ্ছা, মানুষের হার্টের প্রকোষ্ঠ 4টি, কিন্তু রুই মাছের হার্টের প্রকোষ্ঠ থাকবে 2টি, এটা মনে রাখবেন। তো দেখি, রক্ত, হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র এবং কৌশিক জালিকা নিয়ে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র গঠিত। এবং রুই মাছের রক্তের যে রং, সেই রক্তের রং হচ্ছে ফ্যাকাশে এবং রঞ্জিত তরল। আর হার্ট দেখো, যে রুই মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট। ভেনাস শব্দটা আসছে ভেইন থেকে, VEIN। ভেইন মানে হচ্ছে শিরা। তো শিরা কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে না কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ? হ্যাঁ, আচ্ছা, অনেক সময় এটা মানে খেয়াল থাকে না। তো আমি একটু সহজ করে দিই। অনেক সময় আপনারা এটা ভুলে যান যে কোনটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কোনটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তো ধমনী, এটাতে অক্ষর কয়টা, বানান যদি করি বাংলায়, ধমনী 3টা। আচ্ছা, ধমনী বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তাহলে অক্সিজেনের সংকেত কি? O2। তাহলে যেটা বানান বড়, মনে রাখবেন, যেটার বানানটা বড় সেইটাই যে পদার্থ পরিবহন করে, সেটা সংকেতটা ছোট। শিরা, শিরার বানান মানে অক্ষর কয়টা? 2টা। তাহলে শিরা যেটা বহন করে সেটার সংকেতটা বড়, শিরা CO2, ঠিক আছে। যেটার বানান ছোট, সংকেত বড়, সংকেত ছোট, বানান বড়। তাহলে যদি শিরা, তাহলে এখানে সংকেত বানান হচ্ছে অক্ষর 2টা, তাহলে এখানে যেটা বহন করবে সেটা হচ্ছে বড়টা, তাহলে CO2। আর ধমনী, এখানে অক্ষর 3টা, তাহলে এটা বহন করবে ছোটটা, O2, ঠিক আছে। এখন যদি পরীক্ষায় আসে যে নিচের কোনটি দ্বারা অক্সিজেন পরিবাহিত হয়, ধমনী নাকি শিরা দ্বারা, তাহলে উত্তর হবে কি, অক্সিজেন, ধমনী। এভাবে মনে রাখবেন। তো এখন যেটা বলছিলাম যে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। ভেনাস শব্দটা আসছে ভেইন থেকে। তো ভেইনের বাংলা হচ্ছে শিরা। তো এখন আমার কোশ্চেন, রুই মাছের হার্ট তাহলে কোন ধরনের রক্ত বহন করবে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। হ্যাঁ, তো রুই মাছের হার্টকে অনেক সময় কোশ্চেন আসে যে রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বলা হয় কেন? তো রুই মাছের হার্টকে ভেনাস হার্ট এই কারণেই বলা হয়, কারণ রুই মাছের হার্ট দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়, ঠিক আছে। তাহলে যে হৃৎপিণ্ডের মাধ্যমে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন হয়, সেই হার্টকে বলা হয় ভেনাস হার্ট বা শিরা হার্ট। তো রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে যেহেতু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, যে শিরা হার্ট বা ভেনাস হার্ট। এই কোশ্চেনটি পরীক্ষায় আসে, প্রায়ই আসে। তো এখন দেখি রুই মাছের যে ধমনী তন্ত্র। তো রুই মাছের ধমনী তন্ত্র কিন্তু 2 ধরনের ধমনী তন্ত্র থাকে, একটা হচ্ছে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনী নিয়ে। রুই মাছের ধমনী তন্ত্রের মধ্যে কয় ধরনের ধমনী থাকে? একটা হচ্ছে অ্যাফারেন্ট ধমনী আর একটা হচ্ছে ইফারেন্ট ধমনী, ঠিক আছে। তো অ্যাফারেন্ট ধমনী কাকে বলে দেখেন,
রুই মাছের অ্যাফারেন্ট ধমনির সংখ্যা হচ্ছে 4 জোড়া। তো যে ধমনীগুলি, খেয়াল করেন, যে ধমনীগুলি হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে ফুলকায় নিয়ে যায় সেই ধমনীগুলিকে বলা হয় অ্যাফারেন্ট ধমনী বা অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। তো যদি বলা হয় অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী রক্ত কোথায় নিয়ে যায়? ফুলকায় নিয়ে যায়। কোথা থেকে ফুলকায় নিয়ে যায়? হৃৎপিণ্ড থেকে ফুলকায় নিয়ে যায়। তো রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে যে রক্ত থাকে সেটা কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত নাকি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত? তাহলে রুই মাছের হার্টে থাকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে হার্ট থেকে চলে যায় ফুলকায়। তো কে বলতে পারবেন যে ফুলকায় এই রক্তটা কেন পরিবহন করা লাগে? কারণ কি? একজন বলেন। কারণ ফুলকাতেই কি হয়? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এই যে ভেরি গুড, এটা কে বললেন? হ্যাঁ, ফাবিয়া। ফুলকাতে কি হয়? এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। এই জন্য কি হয়? হার্ট থেকে ফুলকায় রক্তগুলি যাওয়া লাগে। আচ্ছা, এরপরে দেখেন ফুলকাতে গিয়ে যখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়ে যায়, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা হতে যে ধমনীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় সেই ধমনীকে বলা হয় বলো। ফুলকাতে গিয়ে কি হলো? অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হলো। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হয় কোথায় গিয়ে? ফুলকায় গিয়ে। এইবার ফুলকাতে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুলকা হতে দেহের বিভিন্ন জায়গায় যে ধমনী পরিবহন করে সেই ধমনীগুলো কি বলা হয়? ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী। এবার বুঝছো? ওকে, তো এখন যদি বলা হয় অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী কয় জোড়া? অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী 4 জোড়া। আবার ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনীও 4 জোড়া। এখন কে বলতে পারে 4 জোড়া কেন? কেউ বলতে পারবেন 4 জোড়া কেন? কারণ রুই মাছের ফুলকার সংখ্যা 4 জোড়া। রুই মাছের ফুলকার সংখ্যাও 4 জোড়া, আবার অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনীও 4 জোড়া। 4 জোড়াতে কি 8টাতে 8টা ধমনী আর 8টা শিরা কি করছে? প্রবেশ করছে। ঠিক আছে? তো এইগুলি আমরা ডিটেল আরো পড়াবো। এরপর দেখো শিরাতন্ত্র। সিস্টেমিক শিরা এবং পোর্টাল শিরা নিয়ে রুই মাছের শিরাতন্ত্র গঠিত। তাহলে রুই মাছের শিরাতন্ত্র কি নিয়ে গঠিত? সিস্টেমিক শিরা এবং পোর্টাল শিরা নিয়ে গঠিত। এই দুইটা নাম মনে রাখতে হবে। পোর্টাল শিরা, এই কোশ্চেনটা কে করলেন? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ। পোর্ট, এই যে আপনারা তো জামালপুর টাওয়ারের দিকে থাকেন, জামালপুর টাওয়ার থেকে ওই আরেকটু উত্তরের দিকে গেলে একটা কি পোর্ট আছে, তাই না? একটা পোর্ট আছে না? চিনেন? চিনেন না? আপনাদের উত্তরার আগে আর জামালপুর টাওয়ারের পরে আমি যদি এই দিক থেকে যাই, একটা পোর্ট আছে, এয়ারপোর্ট। ঠিক আছে? তো এখন এই পোর্টাল শিরার কাজটা কি সেটা বলি। আরেকজন স্যার ক্লাস নিচ্ছে। আচ্ছা, আমি একটু বলি পোর্টাল শিরা কাকে বলে, শোনেন। পোর্টাল শিরা কাকে বলে আমি বলছি, শোনো। আমরা জানি যে মানুষের ক্ষেত্রে যদি বলি, শোনো, যে অনেক সময় কি হয়, দেহের বিভিন্ন অংশ থেকে আমরা জানি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলি দেহের বিভিন্ন জায়গা থেকে কোথায় আসে? হার্টে, তাই না? আমরা যখন মানুষের
সংবহন তন্ত্র পড়ি তখন জানি যে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলি কোথায় চলে আসে? হার্টে, হৃৎপিণ্ডে আসে। তো কখনো কখনো কি হয় যে সরাসরি হৃৎপিণ্ডে আসে না, না এসে অন্য আরেকটি অঙ্গে রক্তগুলি প্রবেশ করে, পরবর্তীতে সেই অঙ্গ থেকে কি হয়? রক্তগুলি হৃৎপিণ্ডে আসে। তো এইরকম যে সংবহন তন্ত্র সেটাকে বলা হচ্ছে পোর্টাল সংবহন তন্ত্র। তো তুমি যদি ইউএসএ যাও, বিমান অনেক সময় দেখবা যে সরাসরি কিন্তু ইউএসএ যায় না, মাঝে কি করে একটু বলো তো একজন? ল্যান্ড করে, তাই না? তো তোমার আসলে কথা ছিল কি, তুমি সরাসরি ইউএসএ যাচ্ছ, বাংলাদেশ থেকে বিমানে উঠবা, সরাসরি ইউএসএ গিয়ে নামবা। তো রক্তের কথাও ছিল এরকম যে দেহ থেকে সরাসরি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসবে কোথায়? যে আমাদের হৃৎপিণ্ডে। তো অনেক সময় কি করে যে রক্ত সরাসরি হার্টে আসে না, ঠিক বিমান যেমন আরেকটা মাঝখানে কোন একটা দেশে ল্যান্ড করে, তো রক্তগুলো কি করে দেহের বিভিন্ন অংশ থেকে হার্টে না এসে ধরো লিভারের মধ্যে আসে, লিভার থেকে পরবর্তীতে আবার কি হয়? হার্টে আসছে। তাই যে মাঝখানে আর একটা অঙ্গের মাধ্যমে যখন এই সংবহন যখন ঘটে তখন সেটাকে বলা হচ্ছে পোর্টাল সংবহন। যেমন মানুষের শরীরে কিন্তু আছে হেপাটিক পোর্টাল সংবহন। তো বিশেষ করে রুই মাছের ক্ষেত্রে যে রুই মাছের যে পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালী থেকে রক্তগুলি কি করে সরাসরি রুই মাছের যে হার্টে সেখানে যায় না, না গিয়ে কি করে সেখান থেকে অন্য আর একটা অঙ্গে প্রবেশ করে, সেই অঙ্গ থেকে কি হয় তারপরে হার্টে যাচ্ছে। তো এই যে মাঝখানে যে এয়ারপোর্টের আমরা যে পোর্টের কথা বললাম, সেই পোর্টের মতো যে ব্যবহারটা করা হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে পোর্টাল শিরা। কি বুঝছো? পোর্টাল শিরা কি করে রক্তগুলিকে সরাসরি হার্টে বহন না করে মধ্যবর্তী আর একটা অঙ্গের মধ্যে রক্তগুলিকে বহন করে, এবং পরবর্তীতে সেই অঙ্গ থেকে আবার অন্য আর একটা শিরা কি করে যে হৃৎপিণ্ডে রক্তটা বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটাই হচ্ছে, এই কাজগুলির সাথেই যুক্ত হচ্ছে পোর্টাল শিরা। এবার বুঝছো? এটা হচ্ছে রুই মাছের হার্ট। আমরা যদি বলি রুই মাছের হার্টের প্রকোষ্ঠ কয়টা, দেখুন কয়টা প্রকোষ্ঠ? দুইটা। তো রুই মাছের দুইটা যদি প্রকোষ্ঠের কথা বলি, তো একটা হচ্ছে অলিন্দ, একটা নিলয়। কি বললাম? একটা অলিন্দ আর একটা হচ্ছে নিলয়। তো আমরা একটু চিত্রে দেখি। এই যে এখানে দেখো বৃত্তের মধ্যে দেখাচ্ছে এটা হচ্ছে রুই মাছের হার্ট। তো এইবার খেয়াল করো, রুই মাছের যে অলিন্দ, এই অলিন্দ এইভাবে যদি থাকে তাহলে পৃষ্ঠীয় দিকে, তো যেটা উপরের অংশে দেখো অলিন্দ থাকছে উপরের অংশে আর নিলয়টা থাকছে দেহের নিচের অংশে, ঠিক আছে? তাহলে অলিন্দ দেখো পৃষ্ঠীয় দিকে থাকছে আর নিলয়টা থাকছে কি মাছের অঙ্কীয় দিকে। তো অলিন্দের সাথে দেখো আরো একটা ছোট্ট প্রকোষ্ঠ যুক্ত আছে, এই ছোট্ট প্রকোষ্ঠকে বলা হচ্ছে কি সাইনাস ভেনোসাস। অলিন্দের সাথে কি হচ্ছে ছোট্ট আর একটা প্রকোষ্ঠ কি যুক্ত থাকছে। তো এই যে আমি একটু দেখাই তোমাদের, এই জায়গাটা খেয়াল করো, এই যে এটা কি দেখতে পাচ্ছ তোমরা? এই যে এটা হচ্ছে কি শিরা। শিরা কি হয় প্রসারিত হয়ে গেছে, দেখো এই যে এই জায়গাটা একটু প্রসারিত হয়ে গেছে না? শিরা প্রসারিত হয়ে কি গঠন করে? শিরা প্রসারিত হয়ে একটি ছোট্ট প্রকোষ্ঠ গঠন করে, যে প্রকোষ্ঠকে বলা হচ্ছে কি সাইনাস ভেনোসাস। তো সাইনাস ভেনোসাস কার সাথে যুক্ত আছে দেখো তো? কি আচ্ছা, এখন এটা আমার মাথার মধ্যে ঢুকবে না, ক্লাসটা শেষ করে আসি। আমি ভাবছি ফার্স্ট আমি ক্লাস নেই, এটা শেষ করে আসছি। তাহলে দেখো যে শিরা কি হয় প্রসারিত হয়, প্রসারিত হয়ে দেখো একটা প্রকোষ্ঠের মতো গঠন তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে কি সাইনাস ভেনোসাস। আর সাইনাস ভেনোসাস কার সাথে যুক্ত দেখতে পাচ্ছ?
সাইনাস ভেনোসাস অলিন্দের সাথে যুক্ত বা অ্যাট্রিয়ামের সাথে যুক্ত। আচ্ছা, এইবার দেখো, এইবার যদি বলা হয় নিলয়, নিলয় কি পৃষ্ঠদেশে না অঙ্কীয় দেশে? দেখো চিত্রে, নিলয় হচ্ছে এই যে এটা হচ্ছে নিলয় হচ্ছে অঙ্কীয় দেশে অবস্থিত। আচ্ছা, নিলয়ের সাথে আবার দেখো আর একটা অংশ কিন্তু দেখো, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমি যে কার্সরটা দেখাচ্ছি এই জায়গাটা, এইটা হচ্ছে অঙ্কীয় অঙ্কীয় মহাধমনী। হ্যাঁ হ্যাঁ বলো। তোমার আইডি বলে রাখো, আইডিটা বলো, আইডি বলো। 28। আচ্ছা আমি দিয়ে দেবো প্রেজেন্টটা। তো এই যে নিচের দিকে দেখো যে ধমনীটা প্রসারিত হয়ে এই যে বাল্বের মতো একটা অংশ গঠন করছে, দেখছো, যা নিলয়ের সাথে যুক্ত থাকছে। তাহলে এই যে দেখো, অঙ্কীয় মহাধমনী যখন প্রসারিত হয়ে বাল্বের মতো একটু চওড়া হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। কি বলছে? কি বলছে বলো? এটাকে বলা হচ্ছে বালবাস আর্টেরিওসাস। আর এই বালবাস আর্টেরিওসাস কার সাথে যুক্ত থাকে? এটি যুক্ত থাকে, এই যে এখানে দেখো, এটি যুক্ত থাকছে নিলয়ের সাথে। আচ্ছা, তাহলে দেখো, যদি বলা হয় শিরা, শিরা প্রসারিত হয়ে কি গঠন করে? সাইনাস ভেনোসাস। আর ধমনী প্রসারিত হয়ে কি গঠন করে? বালবাস আর্টেরিওসাস। আচ্ছা, এখন যদি দেখো, এই যে দেখো শিরা প্রসারিত হয়ে, এখানে দেখো শিরা প্রসারিত হয়ে সাইনাস ভেনোসাস গঠন করে। তাহলে এই যে এইটা হচ্ছে শিরা, শিরাটা প্রসারিত হয়ে গঠন করছে সাইনাস ভেনোসাস, এবং এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে প্রবেশ করে। তাহলে এই যে এই পাশ দিয়ে কি করছে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সাইনাস ভেনোসাসে প্রথমে আসলো, সাইনাস ভেনোসাস থেকে রক্তটা চলে যাচ্ছে কোথায়? অলিন্দে। অলিন্দ থেকে আবার রক্ত চলে যাচ্ছে কোথায়? নিলয়ে। নিলয় থেকে আবার চলে যাচ্ছে বালবাস আর্টেরিওসাসে। তো পরেরটা দেখি, সাইনাস ভেনোসাস অলিন্দের সাথে যুক্ত থাকে। তাহলে এই যে দেখো সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস কার সাথে যুক্ত থাকে? দেখো এই যে অলিন্দের সাথে যুক্ত। এটা কি বুঝছো? মোট কথা হচ্ছে টাকার বিনিময়ে বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো যে অলিন্দ পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠদেশে অবস্থিত। তো পেরিকার্ডিয়াল গহ্বর কাকে বলে এটা জানো? রুই মাছের হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ড যে গহ্বরে অবস্থান করে, রুই মাছের হৃৎপিণ্ড যে গহ্বরে অবস্থান করে, সেই গহ্বরকে বলা হয়, এটা আবার কি হয়ে গেল? রুই মাছের হৃৎপিণ্ড যে গহ্বরের মধ্যে অবস্থান করে, সেই গহ্বরকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। রুই মাছের হৃৎপিণ্ড যে গহ্বরের মধ্যে অবস্থান করে, সেটাকে বলা হচ্ছে কি? দাঁড়াও, একটু চেঞ্জ হয়ে গেছে, পেরিকার্ডিয়াল গহ্বর। তো পেরিকার্ডিয়াল গহ্বরের যে পৃষ্ঠ দিক, সেই পৃষ্ঠ দিকে তো অবস্থান করছে কে? পৃষ্ঠ দিকে অবস্থান করে অলিন্দ, আর অঙ্কীয় দিকে অবস্থান করছে কে? নিলয়। তো দেখো, নিলয় পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত, এবং এর নিলয়ের প্রাচীরটা দেখো, এই যে আমরা নিলয় দেখতে পাচ্ছি, এই নিলয়ের প্রাচীরটা কিন্তু হয় অনেক পুরু, আর অলিন্দের যে প্রাচীরটা, সেই অলিন্দের প্রাচীর হয় পাতলা। এখন কেন হয় এটা কেউ বলতে পারবা? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার আপনি তো প্রেজেন্ট দিছিলেন, মানে স্যার আমি তো প্রেজেন্টটা দিতে পারি না, আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা, আইডি বলো। আইডি 08 স্যার, আমার নেট প্রবলেম, স্যার নেট নিয়ে ফেলছিলাম। আচ্ছা, অসুবিধা নাই, দিয়ে দেবো, ঠিক আছে। এখন একটু ক্লাসে মনোযোগী হও, এটা নিয়ে টেনশনের কারণ নাই, দিয়ে দেবো। স্যার আইডি লিখে দিছে প্রেজেন্টের। আচ্ছা, আমি দিয়ে দিব, 8 আর 28 দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা দেখো, কত আইডি? আচ্ছা, তুমি একটু চ্যাট বক্সে লিখে দিও, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি বললাম দেখো, যে
অলিন্দের প্রাচীর হয় পাতলা, আর নিলয়ের যে প্রাচীর সেটি হয় পুরু। কারণ কি, নিলয় সংকোচনের মাধ্যমে সমস্ত শরীরে রক্তগুলি প্রেরণের কাজ করে, অর্থাৎ নিলয়ের ভিতরে প্রচন্ড চাপের সৃষ্টি হয়। সেই কারণে কি হয়, নিলয়ের গঠনটা কি হতে হয়, নিলয়ের গঠনটা অনেক সুগঠিত হতে হয়, নয়তো চাপের কারণে পরবর্তীতে যে সংবহন প্রক্রিয়া সেটি ব্যাহত হতে পারে। ঠিক আছে, এই জন্য নিলয়ের যে প্রাচীরটা সেই প্রাচীরটা কি হয়, অধিক পুরু হয়। আর যেটুকু পড়ানো হলো এবার বলো যে এইটুকু বুঝতে অসুবিধা আছে কার? আমি তাহলে আরেকটু জিজ্ঞেস করি, রুই মাছের হাটের প্রকোষ্ঠ কয়টি? সবাই বলেন। দুইটি। আচ্ছা, শিরা প্রসারিত হয়ে কি গঠন করে? সাইনাস ভেনোসাস। আচ্ছা, সাইনাস ভেনোসাস কার সাথে যুক্ত থাকে? আচ্ছা, অলিন্দ পেরিকার্ডিয়াল গহ্বরের পৃষ্ঠ দিকে অবস্থান করে না অঙ্কীয় দিকে? আচ্ছা, অলিন্দের প্রাচীর পাতলা না পুরু? পাতলা। ভেরি গুড। আচ্ছা, এরপরে অলিন্দ আবার কার সাথে যুক্ত থাকে? অলিন্দ যুক্ত থাকে একপাশে সাইনাস ভেনোসাসের সাথে, অন্যদিকে যুক্ত থাকে নিলয়ের সাথে। আচ্ছা, নিলয়ের প্রাচীরটা কি পুরু না পাতলা? আমি বলছি নিলয়ের প্রাচীর পুরু না পাতলা? নিলয়ের প্রাচীর পুরু না পাতলা? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখন দেখো যে রুই মাছের যে হাট, সেই হাটের ভিতরে কিন্তু কপাটিকা থাকে তিনটি। আমি বলছি মানুষের হাটে যেমন ভাল্ব থাকে, রুই মাছের হাটেও কিন্তু ভাল্ব থাকে। ঠিক আছে, আমি বলছি রুই মাছের হাটে তিনটি ভাল্ব থাকে, তিনটি কপাটিকা থাকে, বুঝছো? কথা কি শুনতে পাচ্ছ? রুই মাছের হাটে প্রকোষ্ঠ থাকে তিনটি, প্রকোষ্ঠ বলছি, কপাটিকা থাকে তিনটি। একটা দেখো যেখানে সাইনাস ভেনোসাস আর যেখানে হচ্ছে অলিন্দ যুক্ত থাকে সেইখানে একটি কপাটিকা থাকে। ঠিক আছে, তারপরে যেখানে অলিন্দ আর যেখানে নিলয় যুক্ত থাকে সেখানে একটা কপাটিকা থাকে, আর যেখানে নিলয় এবং বালবাস আর্টেরিওসাস যুক্ত থাকে সেইখানে একটা। তাহলে মোট কপাটিকা কয়টি থাকে রুই মাছের হাটে? কি ব্যাপার, কোনো সাড়া? আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? এখন কি কথা শুনতে পাচ্ছ? হ্যাং করছে। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছ? এখন কথা শুনতে পাচ্ছ? এখন কথা শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ঠিক আছে, সময় শেষ। আল্লাহ হাফেজ। এসব লক্কর ক্লাস নিছি, হুট করে আবার নাই।